শুধুমাত্র একটা ইনগ্রেডিয়েন্টস আপনারা অ্যাড করলেই কিন্তু দারুণ মজাদার এই মুচমুচে বেগুনিগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। 3 থেকে 4 ঘন্টা থাকবে মুচমুচে। আর খুবই সামান্য উপকরণেই কিন্তু ঘরেই এই বেগুনিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আমার এই বেগুনির রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মুচমুচে বেগুনিটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি 2টা বেগুনি নিয়ে নিয়েছি। তো বেগুনিগুলো কিন্তু আমি এভাবেই কাট করে তারপরে কিন্তু নিয়ে নিব। তো বেগুনিগুলো কিন্তু আমি কাট করে নিয়ে নিয়েছি, আর একদম পাতলাও না আর একদম ভারীও না, মিডিয়াম সাইজের কাটটা কিন্তু আমি করে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো 3 থেকে 4 বার কিন্তু এটাকে ধুয়ে যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি বের হয়ে না এসেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি। তো সামান্য পরিমাণ পানি নিয়ে আমি কিছু সময় এই লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে যখন আমরা বেগুনিটা তৈরি করব, বেগুনটা কিন্তু অনেক সময় খেতে গেলে পানসে পানসে লাগে। যদি আপনারা এই কাজটা করে নেন তাহলে কিন্তু আর বেগুনটা পানসে পানসে লাগবে না, আর খুবই টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে। তো এটাকে কিন্তু আমি এভাবেই বেশ কিছু সময় ধুয়ে নিয়েছিলাম। এখন আমি একটা ঝাঁঝরির মধ্যে এই পানিটাকে ঝরিয়ে নিব। বেগুনেতে জানে এক্সট্রা কোনো পানি না থাকে, এটা অবশ্যই খেয়াল করবেন। তো আমি এভাবে কিন্তু ঝাঁঝরির মধ্যে সবগুলো বেগুন উঠিয়ে নিচ্ছি, এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আমরা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এই বেসনটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু চেক আউট করে আসতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এটাই কিন্তু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, অবশ্যই 2 টেবিল চামচ ময়দা দিয়ে নেবেন। এই দেখুন, তো আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর এই সম্পূর্ণ মিশ্রণগুলো কিন্তু একটু ভালো মতন মিশিয়ে তারপরে কিন্তু ছাঁকনির সাহায্যে আপনাদের ছেঁকে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করে নেবেন, এতে কোনো রকম দলা বা লাম্পস আটকে থাকবে না। তো আমি কিন্তু এভাবেই সবগুলো উপকরণ মিশিয়ে তারপর কিন্তু একটু ছেঁকে নিচ্ছি। এই দেখুন, একটু ভালো মতন ছেঁকে নিয়েছি। আর এক্সট্রা যেই থাকবে সেগুলো কিন্তু আমি এখন ফেলে দেব। আর এর মধ্যে আমি অ্যাড করছি 1/2 টেবিল চামচ আদা গুঁড়া। আপনারা চাইলে কিন্তু পেস্টটাও দিতে পারেন, তবে আদা গুঁড়াটা দিলে কিন্তু একটু ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। এটা কিন্তু কালারটা ভীষণ ভালো আসবে, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেওয়ার পর মিশ্রণটাকে আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু ভালো মতন মিশিয়ে নিতে হবে। তো আমি হ্যান্ড উইচ দিয়ে এই কাজটা করছি, আপনারা চাইলে চামিচ দিয়েও করে নিতে পারেন। তো এখন কিন্তু আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। এটার কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি, অল্প অল্প করে অ্যাড করবেন। একবারেই ধপ করে দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না। আপনারা বেসনের ব্যাটারটা অবশ্যই তৈরি করতে গেলে কিন্তু আপনাদের অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ একদম সুন্দর একটা ব্যাটার কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। সেজন্য অল্প অল্প করে পানি দিবেন আর ভালো মতন মিক্স করে নেবেন। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু ভালো মতন মিক্স করে নিয়েছি। আর অল্প অল্প করে কিন্তু আমি 3 থেকে 4 বারের মতন পানিটা দিয়ে নিয়েছি। এই দেখুন, তার এভাবেই কিন্তু আমি 5 থেকে 10 মিনিটের মতন এভাবেই হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নেব। এতে কিন্তু বেসনের মধ্যে একটা ফ্লাপি ফ্লাপি ভাব হবে, আর এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে। সেজন্য চেষ্টা করবেন অবশ্যই এটা বেশ কিছু সময় এভাবেই ফেটিয়ে নেওয়ার জন্য। তো আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি। এখন আপনাদের এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। যখন একটা আঙুল এভাবে কোট করে দেখবেন, যদি দেখেন আঙুলটা কোট হয়ে আছে, কোনো রকম পড়ে যায়নি, তাহলেই বুঝতে হবে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এই দেখুন, তো আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং সোডাটা ইউজ করছি না, বেকিং পাউডারটা ইউজ করছি। অবশ্যই বেকিং পাউডারটাই দিবেন, এতে কিন্তু রেজাল্টটা ভীষণ ভালো আসবে। আর শেষে দিবেন, সবার শেষে যখন আপনাদের সম্পূর্ণ মিশ্রণগুলো মিশানো হয়ে যাবে তখন কিন্তু আপনাদের বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু এই বেগুনির রেজাল্টটা খুবই ভালো আসবে। তো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে সাইডটাকে আমি একটু সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, তো সাইডটা ছাড়ানো হয়ে গেলে এখন একটা বেগুনের স্লাইস আমি নিয়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি একটু কোটিং করে নিব। এই দেখুন,
আমার বেগুনটা কিন্তু কোটিং করা হয়ে গেছে। অন্যদিকে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো গরম হবে তখনই কিন্তু আমি একে একে বেগুনগুলো দিয়ে দিব। মিডিয়াম টু লো আছে কিন্তু এই বেগুনিগুলো ভাজতে হবে, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন। এতে কিন্তু বেগুনিগুলো তাড়াতাড়ি ফুলকো হয়ে যাবে। তো এক সাইড যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি বেগুনিগুলো উল্টে দেব। এই দেখুন, আমি বেগুনিগুলো কিন্তু উল্টে দিচ্ছি। এক সাইড সুন্দর একটা কালার চলে এসেছে। আর এরকম যদি ফেটে যায় তাহলে কিন্তু আপনারা দেওয়ার সাথে সাথে এপিট ওপিট উল্টে দেবেন, তাহলে দেখবেন এরকম ফেটে যাবে না। তো আমি কিন্তু এইভাবে প্রথমে উল্টে দেইনি, সেজন্য কিন্তু আমার প্রথমের বেগুনিগুলো এভাবে একটু উপর দিক দিয়ে ফেটে গিয়েছিল। আমি পরের বেগুনিগুলো কিন্তু আর এরকমভাবে দেইনি, দেওয়ার পরেই কিন্তু আমি উল্টে দিয়েছি। তো দুই সাইডেই কিন্তু খুব সুন্দর একটা চলে এসেছিলো। তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সবগুলো বেগুনি কিন্তু আমার ভাজানো হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কতটা মসৃণ হয়েছে, আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। 3 থেকে 4 ঘন্টা অনায়াসেই কিন্তু এই বেগুনগুলো এরকমই মুচমুচে থাকবে, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর ভিতরটা দেখুন কতটা ফ্লাপি আর কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, একদমই ক্রিস্পি, ভিতরে যেমন সফট বাইরেরটা ততটাই কিন্তু ক্রিস্পি। আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন, শব্দটা শুনেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন ঘরের তৈরি স্বাস্থ্যকর এবং মজাদার খাবার খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সিক্রেটভাবে ছোলা বুট ভুনার রেসিপি সাধারণভাবে রান্না করবেন, খেতে হবে অসাধারণ। এতটা মজার হয় এই ছোলা বুট ভুনাটা। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় ভীষণ মজার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। চলুন তলে দেখে নেওয়া যাক কীভাবে এই ছোলা বুটটা ভুনা করতে হয়। প্রথমেই কিন্তু আমি 1 কাপের মতো ছোলা বুট নিয়ে নিয়েছি। এই ছোলা বুটটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছি, তারপরে কিন্তু সকালে এরকম ফুলে গেছে। কম সময়ে যদি এটাকে আপনারা ভিজিয়ে রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু আধা ঘন্টার মধ্যেই এই ছোলাটা ভিজানো হয়ে যাবে। তো আমি এক্সট্রা পানিটা ফেলে দিচ্ছি, আমি কিন্তু আবারও নতুন করে পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা আলু। তো আমি ছোট সাইজের আলুগুলো ব্যবহার করছি, সেজন্য 5টা দিলাম। তো আপনারা যদি বড় সাইজের ব্যবহার করেন তাহলে কিন্তু 1 থেকে 2টা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটাকে আমি কিন্তু একটা কুকারের মধ্যে এটাকে সিদ্ধ করে নেব। আপনাদের কাছে যদি কুকারটা না থাকে আপনারা কিন্তু চাইলে এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন। তার মধ্যে কিন্তু আপনারা সামান্য পরিমাণ লবণ আর 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমার কাছে কুকার ছিল সেজন্য কিন্তু আমি কুকারে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন কুকারে সিদ্ধ করার ফলে কিন্তু এটা অনেকটা সফট হয়ে গেছে। এই দেখুন একদমই সফট হয়ে গেছে আর কতটা নরম হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা আধা ঘন্টার মতন সিদ্ধ করলেই কিন্তু আপনাদের হয়ে যাবে, যদি আপনারা চুলাতে এভাবে করতে চান। তো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তো আমি সর্ষের তেল দিয়ে এটাকে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারেন, মানে সয়াবিন তেল দিয়ে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরা। জিরাটা যখন ভালো একটু ফেটে উঠবে তখন কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম আমি 4 থেকে 5টা একটু বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি। তো একটু নেড়েচেড়ে হালকা একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি। এই দেখুন এরকম ব্রাউনিশ কালার করেই কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই ছোলার ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো আদা রসুন, এটাও আমি ফ্রিজে এইভাবে টুকরো করে রেখে দিয়েছি, তো সেটাই কিন্তু আমি এভাবে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি আদা রসুন আলাদা আলাদা থাকে সেরকমও কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নেই, 1/2 টিস্পুন করে দিয়ে যাবেন। তো আদা রসুনটাকে আমি বেশ কিছু সময় এটা ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা টমেটো। তো এইভাবে কুচি করে নিয়েছি। তো এই অবস্থায় একটু যদি এটাকে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু এটা অনেকটা সফট হয়ে যায়, সেজন্য অবশ্যই এই অবস্থায় একটু হালকা ভেজে নেবেন। এই দেখুন, তো বেশ কিছু সময় এই কাজটা আমার করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতন পানি। তো পানিটা একটু কমিয়ে দিচ্ছি, তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য। তো এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব, সেজন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া,
1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। তো মিশ্রণগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমরা আগে কোনো লবণ ব্যবহার করিনি, সেজন্য লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিবেন। তো আমি দিয়ে এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো মতন একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এভাবেই ভালো মতো নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা তো উপরে তেল ভেসে না উঠছে। এই দেখুন আমার ছোলা বোনাটার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন যে আলুগুলো আমি সিদ্ধ করেছিলাম সেগুলো কিন্তু এভাবে একটু হাত দিয়ে থেতলে দিচ্ছি। এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে, আর অনেকটা মাখা মাখা হবে। চেষ্টা করবেন এভাবেই দেওয়ার জন্য। তো আমি সবগুলো আলুই কিন্তু এভাবে দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো একটু মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন সম্পূর্ণ মশলার সাথে এটা মেশানো হয়ে গেছে। আর কালারটা কতটা সুন্দর হয়েছে সেটাও কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এখন দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা ছোলাগুলো। তো আমি সম্পূর্ণ ছোলাটাই কিন্তু দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে কিন্তু এটাকে আবারও ভালো মতন মিশিয়ে নেব। তো আমি একটু নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো কিন্তু হয়ে গেছে। এই দেখুন সুন্দর মতো মিশে গেছে, আর কতটা মাখা মাখা হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন এখন দিয়ে দিচ্ছি আমি কিন্তু 3 থেকে 4টার মতো আস্ত কাঁচামরিচ। এতে দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো নেড়েচেড়ে কিন্তু আমি আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো আমি নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর দেখতেও সুন্দর লাগবে। তো আমি নেড়েচেড়ে কিন্তু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিলে কিন্তু এই ছোলা বুটের ফ্লেভারটা অনেক ভালো আসে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ছোলা বুটের মধ্যে ধনিয়া পাতাটা দেওয়ার আর আস্ত কাঁচামরিচটা দেওয়ার, এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও ভীষণ ভালো আসবে। এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এক্সট্রা কিন্তু কোনো রকম আমি পানি ব্যবহার করিনি। মশলা কষানোর সময় যতটা পরিমাণ পানি ব্যবহার করেছি তাতেই কিন্তু হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ বুটটা আমি সার্ভ করে নিচ্ছি। কতটা মাখা মাখা হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়। এখন দিয়ে দিচ্ছি উপরে কিছু টমেটো কুচি ডেকোরেশনের জন্য। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু দিয়ে এটা ডেকোরেশন করে নিতে পারেন। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। দেখতে যেমন সুন্দর হয় আর অল্প উপকরণে কতটা মজার আর কতটা কালারফুল লাগছে এই ছোলা বুট ভুনাটা। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন এই রমজানে এই ছোলা বুটটা এভাবে ভুনা করে খেয়ে দেখতে। সবাই আপনার ফ্যান হয়ে যাবে। এতটা মজার হয় আর এতটাই লবণীয় হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। ইফতারে তো আমরা অনেক ধরনেরই চপ খেয়ে থাকি। কখনো কি এভাবে চপ খাওয়া হয়েছে? আর এই চপটা যে এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয়, না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। শুধুমাত্র হাতে গোনা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু মজাদার এই চপটা কিন্তু তৈরি করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি ইফতারের আইটেম নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই ইফতারের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু আমি আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন এই ডিমগুলো কিন্তু আমি মাঝ বরাবর কাট করে নিব। তো এই ডিমটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আস্ত ডিম বা 2 ভাগে ভাগ করেও কিন্তু এই চপটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের পছন্দ মতন যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু তৈরি করা যাবে। তো আমি আজকে 4টা করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও কম আরও বেশি করে
তৈরি করে নিতে পারেন। এই দেখুন, তো ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। তো এক সাইড করে এই ডিমগুলোকে আমি রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিহিন কুচি করে নিয়েছি। এই দেখুন, একদম কুচি কুচি করে নিয়েছি। আর এই রেসিপিটা করতে হলে কিন্তু আপনাদের পেঁয়াজটাকে কুচি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মিশ্রণটার মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো হাফ কাপ বেসন। তো বেসনটা দেওয়ার পর ভালো মতন আমি মাখিয়ে নেব। এই অবস্থায় কিন্তু আপনার কোনো রকম পানি ব্যবহার করবেন না। অবশ্যই এই মিশ্রণটাকে আগে ভালো মতন চটকে চটকে মাখিয়ে নিতে হবে। তারপর যদি আপনাদের প্রয়োজন হয়, হয়তোবা ড্রাই মনে হয়, তাহলে কিন্তু আপনারা কিছুটা পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে আমি ব্যবহার করছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। তো দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটাকে কিন্তু আমি আবারও মাখিয়ে নিচ্ছি। তো অনেকটা ড্রাই মনে হচ্ছে, সেজন্য কিন্তু আমি 1 টেবিল চামচের মতন প্রথমে পানি দিয়ে দিব। একবারে কিন্তু অতিরিক্ত পানি দিব না। এই মিশ্রণটা তৈরি করতে কিন্তু আমাদের অতিরিক্ত পরিমাণে পানির প্রয়োজন হবে না। 1 টেবিল চামচ পানি দিয়ে ভালো মতন মাখিয়ে নিতে হবে। তারপরে যদি আবারও পানি লাগে, তারপরে কিন্তু আমরা আবারও 1 টেবিল চামচ পরিমাণের মতন পানি দিয়ে দিব। এই দেখুন, তো ভালো মতন আমি আবারও কিন্তু এভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখনও কিন্তু আমার কাছে অনেকটা ড্রাই মনে হচ্ছে, সেজন্য কিন্তু আমি আরও 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমি আবারও ভালো মতন একটু মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, 2 টেবিল চামচ পানি দিয়ে কিন্তু হয়ে গেছে। আর কতটা আঠালোযুক্ত হয়েছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো এখন আমি পরিমাণ মতন ডো নিয়ে তারপরে কিন্তু হাতের মধ্যখানে নিয়ে এভাবে চ্যাপ্টা করে দিচ্ছি। এই দেখুন, তো একটা আমি ডিমের স্লাইস দিয়ে দিব। এই দেখুন, তো ডিমের স্লাইসটা দেওয়ার পর কিন্তু এভাবে একটু কোট করে দিতে হবে। একটু খেয়াল করুন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি, যাতে ডিমের কোনো অংশ বেরিয়ে না থাকে। এটা এমনভাবে কোট করে নিতে হবে। এই দেখুন, তো আমি সবগুলো জায়গায় সিল করে দিচ্ছি। যদি এর মধ্যে আরেকটু দেওয়া লাগে তো আপনারা কিন্তু দিতে পারেন। তো আমি হাতের সাহায্যে এভাবে একটু চেপে চেপে এটাকে কিন্তু সিল করে দিচ্ছি। এই দেখুন, তো আমার একটা কিন্তু হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু আমি আপনাদের আরেকটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিতে হবে। আপনাদের যতটুকু কভার করতে প্রয়োজন হবে, তো সেই অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নেবেন। এই দেখুন, তো আমি পরিমাণ মতো নিয়ে এটাকে কিন্তু আবারও হাতের তালুর সাহায্যে এভাবে করে নিয়েছি। এখন কিন্তু আবারও একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে তারপর কিন্তু এভাবে কোট করে দিচ্ছি। এই দেখুন, তো একটু 2 হাতের সাহায্যে এটাকে কিন্তু আপনাদের ভালো মতো কোট করে নিতে হবে। দেখুন, আমার আরেকটাও হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা এক সাইড করে আমি রেখে দিচ্ছি। অন্যদিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু ভালো গরম হবে, তখন কিন্তু আমি এটা দিয়ে দিব। তো তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচ করে দিয়েছি। এটা অতিরিক্ত আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। মিডিয়াম আঁচে কিন্তু এটা ভেজে নিতে হবে। এই দেখুন, তো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এক সাইড যখন হয়ে যাবে, তখন কিন্তু আমি এভাবে উল্টে দেব। এই দেখুন, তো এক সাইড এভাবে আমি সবগুলো উল্টে দিচ্ছি। আর একটা সুন্দর কালার করে কিন্তু এই পকোড়াগুলোকে আমি ভেজে নেব। তো আমার উল্টে দেওয়া হয়ে গেছে। মিডিয়াম টু লো আছে, এটাকে আমি বেশ কিছু সময় ধরে কিন্তু ভেজে নেব। অতিরিক্ত আঁচে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালারটা উপরে চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। দেখুন, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আর এই কতটা সুন্দর লোভনীয় লাগছে। তো আমি একটা ঝাঁঝরির সাহায্যে সম্পূর্ণ পকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো একটা পকোড়া আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। খুবই অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু মজাদার এই পকোড়াটা তৈরি করা যায়। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।
লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই রমজানে এই পকোড়াটা একবার হলো বানিয়ে খাবেন, দেখবেন ফ্যামিলির সবাই, বাচ্চারা সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইফতারের দারুণ মজাদার এক নাস্তার রেসিপি, শুধুমাত্র আলু আর একটা ডিম দিয়ে দারুণ মজাদার এই নাস্তাটা কিন্তু আপনারা ইফতারের আগ মুহূর্তে তৈরি করে নিতে পারেন, হাতে যদি থাকে 10 মিনিট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, সেগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। তো একটা কাঁচা চামচ দিয়ে এটাকে আমি সম্পূর্ণ ম্যাশ করে নিয়েছি, কোনো রকম বড় দলা যাতে না থাকে। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, আমি কুচি করে নিয়েছি সেই কাঁচা মরিচটা। দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। তো আমি 2 ধরনের মরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনেরটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিব আদা গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া। তো দুটো আমি দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে আদা রসুন গুঁড়োটা যদি না থাকে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টি স্পুন, আর একটা ম্যাগি মশলার যে প্যাকেটটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2টা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দেওয়ার পর মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা আপনারা আগ মুহূর্তে হাতের সাহায্যে ভালো মতন মাখিয়ে নেবেন। এই দেখুন, তো আমি ভালো মতন মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো আমি একটা ডিম দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 2টো ডিম দিয়েও এটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা ডিম এভাবে গ্রেটারের সাহায্যে একদম মিহিন একটা গ্রেট কিন্তু করে নিয়েছি। এই দেখুন, তো আমার গ্রেটটা করা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমি আবারও এটার সাথে ভালো মতন মিশিয়ে নেব। যদি আগে মিশিয়ে নিতাম তাহলে কিন্তু অতিরিক্ত নরম হয়ে যেত, সেজন্য কিন্তু এভাবে লাস্ট মুহূর্তে দিয়ে মিশিয়ে নেবেন। এই দেখুন, পরিমাণ মতন ডো নিয়ে নিচ্ছি, একটু লাম্বাটে শেপ করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে, কোনো রকম মোটা করে কিন্তু করা যাবে না। এই দেখুন, তো আমি একটা করে নিয়েছি। তো সেম প্রসেসে আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, প্রথমে কিন্তু পরিমাণ মতন ডো নিয়ে নিলাম, নেওয়ার পর কিন্তু আমি এটাকে হাতের সাহায্যে একটু লাম্বাটে করে নিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই দেখুন, তো আমার 2টা কিন্তু হয়ে গেল। তো সবগুলো তৈরি করে এক সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, সেজন্য দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটাটাও দিতে পারেন। তো এটাকে একটু ছেঁকে নিচ্ছি, তো বাকি অংশগুলো আমি ফেলে দেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা, আর দিয়ে দিচ্ছি তেল, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দেওয়ার পর হাতের সাথে এটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, তো একটু ভালো মতন এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, আমার মেশানো কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন পানি। আমি নর্মাল টেম্পারেচারে যে পানি সেটাই ব্যবহার করছি, এতে কি কিন্তু কোনো রকম গরম পানি ব্যবহার করা যাবে না। তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই দেখুন, তো আমার পারফেক্ট ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু হয়ে গেছে, একদম শক্তও না আবার একদম নরমও না, মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে আমি 2টা ভাগে ভাগ করে একটা ভাগ নিয়ে নিলাম। এই দেখুন, তো একটা ভাগ আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি একটা ফ্রির মধ্যে নিয়ে নিলাম। তো কিছুটা পরিমাণ আমি ময়দা দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন বেলনির সাহায্যে আমি বেলে নিচ্ছি। তো আমি একদম পাতলাও না আবার একদম ভারীও না, মিডিয়াম সাইজের একটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। একদম পাতলা করে কিন্তু এটা বেলবেন না, আর মোটা করেও কিন্তু অত বেলা যাবে না। এই দেখুন, রুটির চেয়ে একটু মোটা করে কিন্তু আমি বেলে নিয়েছি। এখন একটা কুকি কাটারের সাহায্যে কিন্তু এটাকে আমি এভাবে কাট করে নিব। এই দেখুন, তো সম্পূর্ণ রুটিটাই কিন্তু আমি এই কুকি কাটারের সাহায্যে কাট করে নিচ্ছি। এই দেখুন, তো সবগুলো আমার কাটা হয়ে গেছে, আর বাকি যে এক্সট্রা অংশটা আছে এটা এক সাইড করে আমি রেখে দিচ্ছি। আর যেই রোলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো মাঝ বরাবর এইভাবে দিয়ে দিচ্ছি। তো সবগুলোই কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে।
এখন দুই সাইডে একটু হালকা একটু পানি লাগিয়ে তারপরে কিন্তু আমি দুই হাতের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এভাবে লাগিয়ে দিতে হবে, একটু ভালো মতন সিল করে দিবেন যাতে ভাজার সময় খুলে না আসে। এই দেখুন, তো সবগুলোই কিন্তু আমি এভাবে করে নেব। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো সবগুলোই কিন্তু আমি তৈরি করা নিয়েছি। তো এখন তেলটা আমি একটু ভালো গরম করে নিয়েছি, তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন তেলটা আরও ভালো গরম করে দেওয়ার জন্য, যেহেতু আলুর তৈরি অনেক সময় এই তেলের মধ্যে এগুলো মিশে একাকার হয়ে যায়। এই দেখুন, তো আমি সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। প্রত্যেকটা ব্যাস ভাজতে আপনার 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। তো আমি কিন্তু এভাবে সবগুলো ভেজে নিয়েছি। এই দেখুন, তো আমি এক এক করে কিন্তু সবগুলোই উঠিয়ে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একটা প্লেটের মধ্যে সবগুলো আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। ইফতারে এমন একটা আইটেম থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এটা এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে এটা। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন এই রমজানে একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেতে। আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপির জন্য। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপটি কিন্তু তৈরি করা যায়। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।